দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াতে ইসলামীর মুখোমুখি অবস্থানে নির্বাচনের মাঠ এখন উত্তপ্ত। দীর্ঘ ১.৫ দশক পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ এখন নতুন এক রাজনৈতিক মেরুকরণের সাক্ষী হতে যাচ্ছে। বিএনপি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও তাদের প্রতিটি হেভিওয়েট প্রার্থীর আসনে তৈরি হয়েছে কঠিন চ্যালেঞ্জ। ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবে কার ভাগ্যে কি আছে তা নিয়ে দেশ জুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা এবার ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। দলটির প্রধান হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে প্রতিপক্ষ হিসেবে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিছু আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থীরা। চলুন দেখে আসি বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কারা এবং কে কোন আসন থেকে লড়ছেন। তারেক রহমান দীর্ঘ সময় পর নির্বাচনী রাজনীতিতে সরাসরি সক্রিয় হয়েছেন। তিনি বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসন থেকে লড়ছেন। বগুড়া ৬ আসনটি বিএনপির অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত হলেও ঢাকা ১৭ আসনে তার পথ ততটা মসৃণ নয়। এই গুরুত্বপূর্ণ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। গুলশান বনানী কেন্দ্রিক এই আসনে জামায়াতের সুসংগঠিত অবস্থান এবং এনসিপির প্রভাব তারেক রহমানের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরের মতোই জনপ্রিয়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে ভোট ভাগাভাগির সমীকরণ বদলে গেছে। জামায়াত আলাদা প্রার্থী দেওয়ায় ভোট ব্যাংকে কিছুটা টান পড়ার আশঙ্কা থাকলেও মির্জা ফখরুল তার ব্যক্তিগত ইমেজ ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের উপর ভর করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মির্জা আব্বাস রাজধানীর ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসকে লড়তে হচ্ছে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তির বিরুদ্ধে। জামায়াতের অ্যাডভোকেট হেলাল উদ্দিন এই আসনে তার প্রধান প্রতিপক্ষ। ঢাকার পুরনো ও নতুন অংশ মিলিয়ে গঠিত এই আসনে তরুণ ভোটাররা এবার ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। অন্যদিকে ঢাকা ৩ আসনে গয়েশ্বরচন্দ্র রায়ের মূল লড়াই হচ্ছে জামায়াতের অধ্যক্ষ শাহিনুল ইসলামের সাথে। কেরানীগঞ্জের স্থানীয় রাজনীতিতে গয়েশ্বর রায় প্রভাবশালী হলেও জামায়াতের নীরব উত্থান তাকে সতর্ক থাকতে বাধ্য করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বন্দরনগরী চট্টগ্রামের রাজনীতিতে আমির খসরু মাহমুদ চৌধুরী এক অবিচ্ছেদ্য নাম। চট্টগ্রাম ১১ আসনে তিনি লড়ছেন জামায়াতের প্রার্থী সহ অন্যান্য ছোট দলের সাথে। আন্তর্জাতিক অঙ্গনে তার যোগাযোগ এবং ব্যবসায়িক মহলে গ্রহণযোগ্যতা তাকে এগিয়ে রাখলেও জামায়াতের সাংগঠনিক শক্তি তাকে দুশ্চিন্তায় রাখছে। কুমিল্লা ১ আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সামলাতে হচ্ছে দলীয় বিদ্রোহ এবং জামায়াতের চাপ। দাউদকান্দিতে বিএনপির অভ্যন্তরীণ কুন্দল মিটমাট না হলে বর্ষিয়ান এই নেতার জন্য বৈতরণী পার হওয়া কঠিন হতে পারে। আব্দুল মঈন নরসিংদী ২ আসনে ডক্টর আব্দুল মঈন খান তার স্বচ্ছ ভাবমূর্তির কারণে সুবিধাজনক অবস্থানে থাকলেও ভোটের মাঠে পেশি শক্তির ব্যবহার এবং জামায়াতের নিবিড় প্রচারণা তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। খুলনা ২ আসনে নজরুল ইসলাম মঞ্জু খুলনাকে আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে জামায়াত এবং জাতীয় পার্টির সক্রিয়তা এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছে। ইশরাক হোসেন তরুণদের আইকন হিসেবে ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন বাবার জনপ্রিয়তাকে পুঁজি করে এগোচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডক্টর আব্দুল মান্নান। অন্যদিকে যশোর ৩ আসনে অনিন্দ ইসলাম অমিতকে লড়তে হচ্ছে জামায়াতের আব্দুল কাদেরের সাথে। যশোরে জামায়াতের শক্তিশালী ভোট ব্যাংক অমিতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি রাজনীতির সমীকরণ আমূলে বদলে দিয়েছে। বিএনপি এবং জামায়াত একসময় জোটবদ্ধ থাকলেও এখন তারা একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। জামায়াত প্রায় ২২৪টি আসনে প্রার্থী দিয়ে বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা করছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে জামায়াত প্রার্থীরা বিএনপির হেভিওয়েটদের জন্য রীতিমতো ত্রাস হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ন্যাশনাল সিটিজেন পার্টি তরুণ ভোটারদের মধ্যে একটি নতুন জোয়ার তৈরি করেছে। অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে মূল প্রার্থীর জয়ের পথ কণ্টকিত করছেন। বিশ্লেষকদের মতে বিএনপি নেতাদের জন্য এবারের লড়াই শুধু আসন রক্ষার নয়, বরং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের লড়াই। বিদ্রোহী প্রার্থী, জামায়াতের নীরব উত্থান এবং এনসিপির তরুণ নেতৃত্ব সব মিলিয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থীর জন্য জয়ের পথ মোটেও পুষ্পসজ্জা নয়। ধানের শীষের চিরচেনা আবেগ এবং দলীয় সংহতি বজায় রাখতে পারলে হয়তো তারা বৈতরণী পার হতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের রাজনীতির এই দীর্ঘ সারথীরা জনগণের আস্থার পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারেন।